আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড ৩০,০০০ টাকার বাজেটটা অ্যাকচুয়ালি কনফিউজিং। কেননা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকেই চিন্তা করে তারা একটা নতুন ফোন কিনবে নাকি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবে, যেগুলো কিনা ১-২ বছরের আগের একটা পুরাতন ফ্ল্যাগশিপ। অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড ফোনের বিষয়টা আমি আজ থেকে আরও ৬ মাস কিংবা ১ বছর আগেও সায় দিতাম, বাট এখনকার সময়ে এই জিনিসটা বলতেই হচ্ছে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে কিছু কিছু নতুন গেম চেঞ্জিং ফোন আসার কারণে এবং কিছু লজিক্যাল ডিল থাকার কারণে এই বাজেট ক্যাটাগরির মধ্যে মোস্ট অফ দ্য ইউজার্স যেহেতু একটা প্রাইমারি ডিভাইস হিসাবে এই ফোনকে কিনতে চায়, সেই ক্ষেত্রে মাস্ট রেকমেন্ডেশন থাকবে 90% লোকদের জন্যই ৩০,০০০ টাকার দামের মধ্যে একটা নতুন ফোন। আর নতুন ফোনের ক্ষেত্রেই এই দামের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি অপশন হয়ে যায় স্যামসাংয়ের একটা ফোন, যেটা কিনা অবিশ্বাস্য হলেও বলতে হচ্ছে শাওমি রিয়েলমির ফোনটার থেকেও এই স্যামসাংয়ের ফোনটা একটু হলেও এগিয়ে থাকে। আপনি যদি স্যামসাং হেটারও হয়ে থাকেন তারপরও এই ফোনটাই কিনতে হবে ৩০,০০০ টাকার বাজেটের মধ্যে। সেটাই হলো গ্যালাক্সি A34। গত কয়েক মাস যাবত এই ফোনটাকে অনেক বেশি রেকমেন্ড করার পরেও অনেকেই কনফিউজড যে এখন পর্যন্ত এই বাজেট ক্যাটাগরির মধ্যে এর থেকে কোনো ভালো ডিল অ্যাভেলেবেল আছে কিনা। বাট 2023 সেপ্টেম্বর মাসে এসেও এখনও অবধি গ্যালাক্সি A34 অ্যারাউন্ড ৩০,০০০ টাকার বাজেটের মধ্যে বেস্ট ডিল, সেটা আপনি যে কোনো ধরনের ইউজার হন না কেন। এখন মেন কোশ্চেন হচ্ছে এই ফোনটার কি কোনো ড্রব্যাকস নাই, যে এই ফোনটা সব জিনিসই কি ভালো, কোনো একটা জিনিস কি খারাপ নাই। এটা সবচাইতে বড় মাইনাস পয়েন্টই থাকে, কিংবা যে জিনিসটার জন্য হয়তো বা ডিল ব্রেকিংও হতে পারে, সেটি হলো এর আগলে একটা ডিসপ্লে। দেখতে খারাপ ডিসপ্লে বলতে এরকম মনে করেন না যেখানে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কিংবা টিএফটি প্যানেল। আমি অ্যাকচুয়ালি যত যাই বলি না কেন এই ডিসপ্লে 120 রিফ্রেশ রেট কিংবা ভালো একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে নিয়ে আসে, বাট তারপরও 2023 সালের মতো সময় এসে এই ধরনের বেজেল কিংবা নিচে চিন এরিয়া সেগুলো মানতে পারলেও উপরের নচটা ভাই দাম বিবেচনায় ভুলেই মানানসই না। এটা একটা বড় মাইনাস পয়েন্ট এই ফোনটার অ্যাকচুয়ালি। বাট এই জিনিসটা যদি আপনি কনসিডার করে নিতে পারেন, স্যামসাংয়ের একটা প্রপার ওয়ান ইউআর এক্সপিরিয়েন্স এবং দাম বিবেচনায় যে ধরনের ক্যামেরা সাপোর্ট পাওয়া যাচ্ছে, সেটা এই দামের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড অ্যাকচুয়ালি চাইনিজ ব্র্যান্ডগুলো প্রোভাইডই করতে পারে না। আর এই মিড রেঞ্জ কিংবা বাজেট ক্যাটাগরির স্যামসাংয়ের ফোনগুলো না নেওয়ার আমাদের সবচেয়ে বড় কারণ কি থাকে, কিংবা বরাবরের মতো আমরা এই ফোনগুলোকে ইগনোর কেন করতাম একটা সময়, সেটাই হলো এর প্রসেসর। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে দাম বিবেচনা ভালো প্রসেসর থাকে না, সেম দামের মধ্যে রিয়েলমি শাওমির ফোনগুলোর সাথে পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে কম্পিটই করতে পারে না। আর ম্যাক্সিমাম সময় দেখি একটা ভালো ফোনের মধ্যে এক্সিনোসের প্রসেসর দিয়ে বিরিয়ানিতে এলাচির মতো কামড় লাগায় ফেলে অ্যাকচুয়ালি। বাট এই জিনিসটা এখানে গিয়ে উল্টোটা হচ্ছে, সেম দামের মধ্যে যেখানে কিনা শাওমি রিয়েলমির ফোনগুলোর মধ্যে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসর দিয়ে যেই ফোনগুলো এসেছে, সেই ফোনগুলোর দাম মিনিমাম 32,000, 34,000 এবং 36,000 পর্যন্ত চলে যাচ্ছে। সেখানে স্যামসাংয়ের এই ফোনটা শুধুমাত্র 30,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র কেন বলতে হচ্ছে, স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা মাথায় রাখার পরেও মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 এই দামের মধ্যে পাওয়া যাচ্ছে, তাও স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ সিরিজ বাজেট ক্যাটাগরির মধ্যে, সেটা হলো এ সিরিজের ফোন। এই সময় এসে এই বাজেট ক্যাটাগরির মধ্যে যে মার্কেটের অবস্থা, সেই সময় বলতেই হয় যে শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল নিজেকে বানিয়ে ফেলে। এখনকার সময় যে ক্রাইসিস মোমেন্টের মধ্যে মার্কেটে প্রত্যেকটা ফোনের দাম বেড়ে যাচ্ছে, সেই মোমেন্টে এসে বাদবাকি 48 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেটা কিনা যথেষ্ট পরিমাণ ইউজ হয়েছে স্যামসাংয়ের প্রায় অনেকগুলো ফোনের মধ্যে। স্যামসাংয়ের ক্যামেরা সেন্সরই রয়েছে এখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, যেটাও কিনা যথেষ্ট স্ট্যান্ডার্ড মোতাবেকই 4K তে 30 FPS ভিডিও শুট করার সাপোর্ট পেয়ে যাবেন। এর থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে স্যামসাংয়ের ফোনগুলো ক্যামেরার দিক দিয়ে বাজেট ক্যাটাগরির মধ্যে কতটাই বেশি একটা স্ট্রং পয়েন্টে থাকে। আলটিমেটলি লম্বা সময় পর্যন্ত কনসিস্টেন্টভাবে একটা ক্যামেরা সাপোর্ট দেওয়ার ক্ষেত্রেও ওভারঅল ইউজার যে রিভিউ রয়েছে, সেগুলো আমরা সবসময় ভালো পেয়ে থাকি। অ্যান্ড এই ফোনটার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। গত কয়েক মাস যাবতীয় মানুষের ইউজিং এক্সপিরিয়েন্স থেকেও প্রায় একই রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে। বাদবাকি 3.5 মিলিমিটার জ্যাক এই ফোনের মধ্যে থাকলে অ্যাকচুয়ালি বেটার হতো, বাট এখানে নাই। এখানে শুধুমাত্র এই ফোনের মধ্যেই যে নাই ব্যাপারটা এরকম না, এখনকার সময় প্রায় প্রত্যেকটা ফোনের মধ্যেই নাই। সেই ক্ষেত্রে এটা নিয়ে কোশ্চেন করার কোনো বিষয় না। 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি রয়েছে, বাট হ্যাঁ একটা কোশ্চেনেবল জিনিস রয়েছে, সেই জন্যই হয়তো বা 2000 টাকার এই ফোনটার দাম কম রিয়েলমির কিংবা শাওমির ফোনগুলোর থেকে। সেটাই হলো 5000 মিলিঅ্যাম্পের যে ব্যাটারিটা এই ফোনটার মধ্যে রয়েছে, সেটা 25 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে পারলেও সেই চার্জারটাই বক্সের মধ্যে থাকছে না। সেই জন্যই হয়তো বা শাওমি কিংবা রিয়েলমির ফোনগুলোর থেকে 2000 টাকা কমে পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করতেই হয়। দেখা যাবে যে আলটিমেটলি 90% মানুষদেরই এই 25 ওয়াটের চার্জারটা বাসার মধ্যে নাই।
তাদের এই ফোনের সাথে কম্প্যাটেবল একটা চার্জার নিতে হলে এই নতুন চার্জারটা কিনতেই হবে আলটিমেটলি 1500 কিংবা 2000 টাকা খরচ করে একটা ভালো মানের চার্জার হিসাবে। বাট এই জিনিসটা যদি কনসিডার করে নিতে পারি, ওভারঅল ডিসপ্লেটাকে যদি আপনি মানিয়ে নিতে পারেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এর ক্যামেরা এক্সপিরিয়েন্স অ্যান্ড যারা কিনা একটা ফোন লম্বা সময় পর্যন্ত ইউজ করতে চায়, ম্যাক্সিমাম অফ দ্য টাইম দেখা যায় যে এই দামের মধ্যে স্টুডেন্টরা এই ফোন কিনে তারা মিনিমাম এক্সপেক্ট করে তাদের ফোনটা 3 থেকে 4 বছর অবধি তাদেরকে সার্ভিস দিবে। তাদের জন্য এই 30,000 টাকা বাজেটের মধ্যে গ্যালাক্সি A34 একটা ওয়ান অ্যান্ড অনলি ডিলে বলা যায়। আর রিসেন্টলি কেউ যদি গ্যালাক্সি A34 কিনে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স নিচে কমেন্ট বক্সে জানাবেন যে অ্যাকচুয়ালি ওই ফোনটা কিরকম সার্ভিস দিচ্ছে। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।